পলাশ, এই পলাশ। জি বাবা, আমাকে ডেকেছো? শোন, ভবেশপুর গ্রামে আমাদের একজন নিয়মিত কাস্টমার আছে। প্রতি মাসেই সে গ্রাম বাংলার নতুন ছবি আমাদের থেকে কিনে নেয়। এবার অগ্রিম টাকা দিয়ে একটা ছবি বানাতে দিয়েছিল, কিন্তু গত 1 সপ্তাহ ধরে তার কোনো খবর পাচ্ছি না। এদিকে তার ফোনটাও বন্ধ। এত দেরি হচ্ছে দেখে কি করব, তাই ভাবছি তুই বরং সাইকেলটা নিয়ে ছবিটা তার বাড়িতে দিয়ে আয়। আচ্ছা, সে না হয় দিয়ে আসবো, কিন্তু আমি তো কখনো তাকে দেখিনি। তুই ভবেশপুর গ্রামে গিয়ে তার নাম বললেই সবাই তোকে দেখিয়ে দেবে। সে খুবই পরিচিত একজন লোক, আর শিল্পের কদর তার কাছে অনেক। গ্রাম বাংলার ছবি তার অনেক ভালো লাগে, তাই তো প্রতি মাসে নতুন ছবি বানিয়ে নিয়ে যায়। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আমি সাইকেলে করে ভবেশপুর গ্রামে গিয়ে তাকে ছবিটা দিয়ে আসছি। তখনই বাবার কথা মতো সাইকেলটা নিয়ে আমি ভবেশপুরের উদ্দেশ্যে রওনা হলাম। ভবেশপুর গ্রামে এর আগে আমি বেশ কয়েকবার গিয়েছি, তবে তা অন্য কাজে। এখান থেকে 3টি গ্রাম পরেই ভবেশপুর গ্রাম। পথ যে একেবারে কম তা কিন্তু নয়, অন্তত সাইকেলে যাওয়া আসায় 1 ঘন্টা পার হয়ে যাবে। এদিকে আকাশের অবস্থা বেশ একটা ভালো নয়। বৃষ্টি নামার আগেই আমাকে ছবিটি ঘোষকাকুর বাড়িতে পৌঁছে দিতে হবে, তা না হলে বৃষ্টির পানি লাগলে ছবিটি নষ্ট হয়ে যেতে পারে। ওই তো সামনে একটা দোকান দেখা যাচ্ছে। আচ্ছা কাকু, আপনার এখানে বড় পলি ব্যাগ পাওয়া যেতে পারে? আসলে আমার ওই ব্যাগে একটা ছবি আছে, বৃষ্টির পানি লাগলে ছবিটি নষ্ট হয়ে যেতে পারে। না বাবা, এত বড় পলি ব্যাগ তো আমার এখানে নাই। আমারও তো সাধারণ চায়ের দোকান, মানুষ আসে, চা খায়, গল্প গুজব করা, আবার চলে যায়। বড় পলি ব্যাগ তো এখানে রাখি না রে বাবা। তাহলে তো ভারী বিপদে পড়ে গেলাম। বৃষ্টি শুরু হয়ে গেলে তো অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে। তুমি কোথায় যাবে বাবা? এই তো ভবেশপুর যাব, ওখানে একটা ছবি ডেলিভারি দিতে হবে। তুমি বরং দ্রুত সাইকেল চালিয়ে চলে যাও। ভবেশপুর গ্রাম যাইতে হয়তো 10-12 মিনিট লাগবে। আর আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। দোকানদারের কথা মতো আমি দ্রুত সাইকেল চালিয়ে ভবেশপুর গ্রামে চলে আসলাম। কিন্তু তখনই হঠাৎ করে শুরু হয়ে গেল বৃষ্টি। আশেপাশে তেমন ঘরবাড়িও দেখতে পাচ্ছি না যে একটু আশ্রয় নেব। কিছুটা দূর আসার পর একটা চায়ের দোকান দেখতে পেলাম। কয়েকজন লোক সেখানে বসে আছে। ওখানে গিয়ে কিছুক্ষণ আশ্রয় নেই, তারপর বৃষ্টি থামলে না হয় ভবেশ কাকুর বাড়িতে গিয়ে ছবিটি দিয়ে আসব। কি বাবা, তুমি এই বৃষ্টির ভিতরে কোথা থেকে আসলে? আসলে আমি এই গ্রামে এসেছি একটা কাজের জন্য, কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, তাই ভাবলাম আপনার এই দোকানে কিছুটা সময় বসি। তা তুমি সঠিক কাজটাই করেছো। বৃষ্টি থামা অবধি এখানেই থাকো। ছবিটিতে পানি লাগেনি তো? না না, পানি লাগেনি। আপনি কিভাবে বুঝলেন এটার মধ্যে ছবি আছে? উপর থেকে দেখে বোঝা যায় এই ব্যাগ ছবির ব্যাগই হবে। তাছাড়া এতগুলো বছর ছবির সাথে সম্পর্ক আমার, না চিনতে পারলে কেমনে হবে বলো? নিমাইদা, আমাদের এখানে আরো চা দাও। বৃষ্টি শুরু হয়েছে, গল্প গুজব এখন বেশ জমবে বুঝলে। তারপর চায়ের সাথে আমাদের গল্প জমে উঠল। তখন একজন বলে উঠল, আচ্ছা, আপনি এই ছবি কাকে দিতে এসেছেন এই গ্রামে? এই ছবিটি এই গ্রামের ঘোষ কাকুকে দিতে এসেছি। তিনি আমাদের দোকানের একজন নিয়মিত কাস্টমার। প্রতিবারই দোকান থেকেই তিনি ছবিগুলো নিয়ে আসেন, কিন্তু এবার আর যাননি।
তাই আমি ছবিটি নিয়ে এসেছি তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। এই দেখো দেখি কি কাণ্ড, যাকে ছবি দিতে এসেছেন সে তো এখানেই আছে। ও, আপনি ঘোষ কাকু, মাফ করবেন, আপনাকে আমি চিনতেই পারিনি। আসলে আপনাকে কখনো দেখিনি তো। না না, ঠিক আছে। তুমি এত কষ্ট করে আমার ছবিটি আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই গ্রামে এসেছো, এজন্য তোমাকে অনেক ধন্যবাদ। তাহলে আমি আর কষ্ট করে আপনার বাড়ি পর্যন্ত যাব না। যেহেতু আপনাকে পেয়ে গেলাম, আপনি দয়া করে ছবিটি রাখুন, আর বৃষ্টি থামলে না হয় আমি এখান থেকেই বাড়িতে চলে যাব। তুমি যেহেতু কষ্ট করে চলেই এসেছো, তাহলে তুমি বরং বাড়ি অবধি যাও। সামনে যে বড় তাল গাছটা দেখছো, ওটার পাশেই আমাদের বাড়ি। আপনি যাবেন না আমার সাথে? না না, আমার অন্য একটু কাজ আছে বাবা। তখনই হঠাৎ করে একটা দমকা হাওয়ায় হারিকেনটা নিভে গেল। তখন দেখলাম চারপাশের অন্ধকার হয়ে গেছে, পাশে থাকা লোকগুলোর মুখটাও ঠিকমতো দেখা যাচ্ছে না। ঠিক সেই সময় একটা দিগন্ত জোড়া বজ্রপাতের ঝলকানিতে কিছুটা আলোকিত হলো, আর সেই আলোতে যা দেখলাম, পাশে থাকা মানুষগুলোর বিভৎস চেহারা। তারা আসলে মানুষ নয়। বুঝতে পেরেছি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি। নিমাই, তোকে না বলেছি হারিকেনটা বাতাসের মুখে রাখবি না, দেখলি তো নিভে গেল হারিকেনটা। এখনো দেখে যদি ভয় পায়, ভুল হয়ে গেছে কর্তা মশাই, মাফ করে দিন, এমনটি আর হবে না। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। তাড়াহুড়া করে সাইকেলে উঠে যাই এবং দ্রুত পেডেল মারতে থাকি ঘোষ কাকুর বাড়ির দিকে। পিছন থেকে সেই বয়স্ক লোকটি বলে উঠল, সাবধানে বাবা, বৃষ্টির পানি লেগে যেন ছবিটা নষ্ট না হয়ে যায়। আমি আর পেছনের দিকে তাকালাম না, দ্রুত সাইকেল চালিয়ে ঘোষ কাকুর বাড়িতে চলে আসলাম। ঘোষ কাকুর ছেলে বাড়ি থেকে বেরিয়ে আসলো। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। জি, আমার বাসা কুসুমপুরে। আপনার বাবা গত মাসে আমাদের দোকানে একটা ছবি বানাতে দিয়েছিল, কিন্তু সেটা আনতে যাননি, তাই ভাবলাম আপনার বাড়িতেই ছবিটা পৌঁছে দেই। এটাই হয়তো আমার বাবার শেষ ছবি, আর হয়তো কোনো ছবি সে আর কিনতে যাবে না। কেন আর কিনতে যাবে না কেন? আসুন, ভিতরে আসুন বলছি। আসলে আমার বাবা আর বেঁচে নেই। গত সপ্তাহেই তিনি মারা গিয়েছেন। কি বলেন কি? হ্যাঁ, ঠিকই বলছি। সপ্তাহখানেক আগে আমার বাবা চায়ের দোকানে গিয়েছিল চা খেতে। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়। চায়ের দোকানের পাশের ওই বটগাছ থেকে একটি ডাল ভেঙে পড়ে চায়ের দোকানের ওপর, আর সেখানেই আমার বাবা সহ আরো দুজন মারা যায়। লোকটির কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আসলেই কি ঘোষ কাকু মারা গেছে? তাহলে একটু আগে যে দোকানে আমি দেখলাম, সে আসলে কে ছিল? দেওয়ালে একটি ছবি টানানো দেখলাম, যেটা কিনা দোকানের সেই বয়স্ক লোকটির ছবি, আর তার ছবির ওপর ফুল দেওয়া। তখন আমার বুঝতে বাকি রইল না আসলে কি ঘটেছিল আমার সাথে। যাদেরকে আমি চায়ের দোকানে দেখেছিলাম, তারা আসলে কোনো জলজান্ত মানুষ ছিল না, হয়তো সেই লোকগুলোর আত্মা ছিল। আচ্ছা, আমি আসি তাহলে, ভালো থাকবেন আপনারা। আর এই বৃষ্টির মধ্যে আবার কোথায় যাবেন? আজকের রাতটা এখানেই থাকেন, কাল সকালে বৃষ্টি থামলে চলে যান। আচ্ছা, ঠিক আছে। এই সন্ধ্যাবেলায় আমারও সেই পথ দিয়ে আবার বাড়ি ফেরার কথা ভাবতেই ভয় লাগছিল। তাই তো আর দ্বিধা না করে তার কথায় সম্মতি জানিয়ে সেদিনের রাতটি তার বাসাতেই কাটিয়ে দিলাম। আমি আর এই কথা ঘোষ কাকুর ছেলেকে বললাম না।
যে আমি তার বাবাকে চায়ের দোকানে দেখেছি। শুধু শুধু ভয়ভীতি সৃষ্টি করে কী লাভ? সে তো আমার কোনো ক্ষতি করেনি। পরের দিন সকালে আমি বাড়ি ফেরার পথে সেই জায়গাটিতে দেখলাম কোনো দোকানপাট কিচ্ছু নেই। তবে এখানে যে দোকান ছিল সেটা অস্তিত্ব বোঝা যাচ্ছে। বাসায় আসার পর ঘোষ কাকুর মৃত্যুর সংবাদ শুনে বাবা অনেক কষ্ট পেলেন। তবে আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা হয়তো সবার অজানাই থেকে গেল।